বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, প্রত্যেকটি সারা বিশ্বে যতগুলো রাষ্ট্র রয়েছে প্রত্যেকটি রাষ্ট্রেরই কিন্তু পররাষ্ট্রনীতি রয়েছে। তো আমেরিকার পররাষ্ট্রনীতি রয়েছে। এই নীতির বাইরে সে যেই প্রেসিডেন্ট হোক তার কিন্তু বাইরে যাওয়ার সুযোগ থাকে না, এবং বাইরে গেলে তাকে কিন্তু আমেরিকার মানুষের কাছে জবাবদিহি করতে হবে। তো তেমনিভাবে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেরও পররাষ্ট্রনীতি থাকার কথা ছিল, কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, এই নীতিতে আমরা কি দেখলাম? হাসিনা 16 বছর ক্ষমতায় থাকার পরে আসলে কোনটা পররাষ্ট্রনীতি লঙ্ঘন হচ্ছে, কোনটা পররাষ্ট্রনীতি রক্ষিত হচ্ছে বা আমরা মেনে চলতে পারছি, এগুলো কি আসলে হাসিনার কাছে আমরা কখনো দেখতে পেয়েছি? ভারত বাংলাদেশের কাছে মানে যা চেয়েছে, যেটা মানে টুক করে বললেই, মোদি টুক করে বললেই সেটা কিন্তু দেওয়ার জন্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলে দেন। তো এখানে আসলে কোনটা পররাষ্ট্র নীতি লঙ্ঘন হচ্ছে, কোনটা দিলে পররাষ্ট্র নীতি রক্ষা হচ্ছে, এই ধরনের মানে চিন্তা চেতনা হাসিনার কাছে ছিল, এবং মানুষ বুঝতে পারেনি, কারণ এটা ছিলই না, এটা আমরা দেখিনি। কারণ ভারতের মোদি যেটা বলেছেন, ভারতের মোদি যদি বলেছেন আজকে জামাত ইসলামের মানুষগুলোকে ফাঁসি দিয়ে দেন, ঠিক সেটাই দিয়ে দিয়েছে। যেমন আমরা যেদিন সাইদি সাহেবকে মারা হয়, সেদিন কিন্তু এই 4 জন মন্ত্রী তার আগের দিন ভারতে তারা কিন্তু সফর করছিল। ভারত থেকে সফর করে এসেই এই দেলোয়ার হোসেন সাইদিকে পরের দিন কিন্তু মেরে ফেলা হলো। তো এই যে, তাহলে অবশ্যই এটা কিন্তু ভারত এই সমস্ত জামাত ইসলামকে নিধন করার জন্য তারা কিন্তু চেষ্টা করে যান, এবং প্রতি মুহূর্তে তারা কিন্তু হাসিনাকে পিন করে যে এটা করতে হবে, ওটা করতে হবে। এটা কিন্তু হাসিনা সব কথাগুলো তার শুনেন। কেন শুনেন? কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক, এই কথাটা কিন্তু বাংলাদেশের মন্ত্রীরা বলতো যে মোদির সঙ্গে হাসিনার সম্পর্ক স্বামী স্ত্রীর। তো সেই জায়গা থেকে স্বামী বললে ওয়াইফ তো কখনো না করতে পারবেন না, তাহলে তাকে করতেই হবে। তো সেই ধারাবাহিকতায় সমস্ত গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাগুলো সমস্ত কিছু এই মোদির কথাতে হয়েছে, আমি এটা শতভাগ মনে করি। তাহলে আজকে এই দেশের কি পররাষ্ট্রনীতি নেই? এই দেশ কি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বাইরে রয়েছে? না, আন্তর্জাতিক পরিমণ্ডলের ভিতরেই রয়েছে, এবং আন্তর্জাতিক যত সংযোগগুলো এই বাংলাদেশের সাথে সমন্বয় করে চলা হয়। তো সেই জায়গা থেকে কেন পররাষ্ট্রনীতি ভুলণ্ঠিত হয় বাংলাদেশে? হাসিনা ক্ষমতা থাকলে পররাষ্ট্রনীতির তোয়াক্কা করা হয় না কেন? আমরা বাস্তব একটি দৃষ্টান্ত দেখলাম আজকে আমেরিকায়। কারণ এই যে জো বাইডেন, উনি কিন্তু ক্ষমতায় থেকে চলে গেলেন, এবং ডোনাল্ড ট্রাম্প আজকে কিন্তু শপথের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন। তো সেই জায়গা থেকে তাদের যে পররাষ্ট্র নীতি, কারণ একে অপরের স্বজনপ্রীতি বজায় রেখেই বিদায় নিলেন, তো এটা একটি ভালো দিক নয়, এটা একটি ভালো দিক। তো আমরা বিগত সময় হাসিনা ক্ষমতায় ছিল, যতবার নির্বাচন হয়েছে ততবার কি বলা হয়েছে? এই বিএনপি আগুন সন্ত্রাসী, এই এতিমের টেকা মেরে খেয়েছেন, এই করেছেন, সেই করেছেন, জামাত ইসলাম জঙ্গি, এই সেই সমস্ত কিছু যেটা বলা লাগে, বিদেশকে যেটা বোঝানোর জন্যে বলা লাগে, সেগুলো কিন্তু হাসিনা বলে আসছেন। তো হাসিনার সঙ্গে আমেরিকার মতো এদেশের আরেকটি বিরোধী দলের লিডারের সম্পর্ক থাকার কথা ছিল। আর সম্পর্ক না থাকলে দেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যায় না, কারণ যে সরকারে থাকবে আর যে বিরোধী দলে থাকবে, একে অপরের স্বজনপ্রীতি থাকতে হবে। স্বজনপ্রীতি থাকলেই এই বাংলাদেশ এগিয়ে যেতে পারে। এই রকম বিরোধিতা করে কখনো আপনার বাংলাদেশটা এগুতে পারে না। এটার বাস্তব উদাহরণ, অনেকগুলো উদাহরণ রয়েছে। কারণ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই যে পদ্মা সেতু যখন করা হয়, তখন কিন্তু শ্রমিক খাতে বিশ্ব ব্যাংকে ডাকা হয়েছিল। বিশ্ব ব্যাংক অডিট করে দেখা গেল যে এদেশের এই পদ্মা সেতুর যে টেন্ডার বাস্তবায়নের লক্ষ্যে যে কাজগুলো করেছিলেন, তাতে সবাই দুর্নীতির যতটুকু বরাদ্দ লাগবে তার দ্বিগুণ বরাদ্দ করে
এই দুর্নীতি করতে চেয়েছিল। এটা বিশ্বব্যাংক বুঝতে পারার পরেই বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পরে আসলেই তো ঘটনাটি ঠিক যে এটা দুর্নীতি করেছিল তৎকালীন যে যোগাযোগ মন্ত্রী ছিল এবং প্রধানমন্ত্রী ছিল, এটা দুর্নীতির চিহ্ন পেয়েছিল, যার কারণে বিশ্বব্যাংক এই কাজগুলো থেকে সরে গেল। তাহলে কি হলো? এটাতে আমাদের ক্ষতি হয়েছে। তো এই যে সরকারি দল বা বিরোধী দল যদি সমন্বয় না থাকে, এতে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। সেটাই কিন্তু বাংলাদেশে বিগত সময় হয়েছে।